প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2024 সালের যে নতুন বইয়ের গণিত বইয়ের আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করছি। আজকে আমরা প্রথম পার্টের ক্লাসটা করছি। তার আগে আমরা হচ্ছে যে নতুন বই আমরা এখনও আসলে হাতে পাইনি, এটা একটা ড্রাফট কপি। হ্যাঁ, তোমরা এটা মিলিয়ে দেখতে পারো, এটা আসলে ঠিকই আছে, যেহেতু আমরা নভেম্বরের আসলে শেষের দিকে এই ক্লাসগুলো করছি, ভিডিওগুলো। তো এইটা নবম শ্রেণীর বই। এখানে আমরা হচ্ছে যে কিছু তোমাদের সূচিপত্রটা দেখাবো যে কি কি অধ্যায় আসলে এখানে তোমাদের রয়েছে। তো এটা ছিল সূচিপত্র। এখানে প্রাত্যহিক জীবনের সেট, এটা ছিল প্রথম অধ্যায়। এরপর আছে অনুক্রম ও ধারা। হ্যাঁ, এটা আসলে পুরাতন বইও ছিল, বা এই সেটটা তোমরা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে আসলে করে আসছো। তারপরে লগারিদমের ধারণা এবং প্রয়োগ, হ্যাঁ, এটাও আগের নবম দশম শ্রেণীর বইতে ছিল। প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি, বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, পরিমাপে ত্রিকোণমিতি, তারপরে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, এটাও পুরাতন বইয়ে ছিল। এই ম্যাক্সিমাম অধ্যায়গুলো পুরনো বইয়ে ছিল, হয়তো বা একটু চেঞ্জ এসেছে। সুষম এবং যৌগিক ঘনবস্তু পরিমাপ, আর লাস্টে আছে হচ্ছে বিস্তার পরিমাপ। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা আসলে আগে যেমন নবম দশম শ্রেণীতে একই বই ছিল, হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু নবম শ্রেণীতে যে বইটা পাচ্ছ, দশম শ্রেণীতে গিয়ে তোমাদের বইটা চেঞ্জ হবে। তো এটা প্রথমেই আমরা হচ্ছে এক পৃষ্ঠায় চলে আসলাম, যেটা সেট অধ্যায়। এখানে তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট, মানে প্রতিদিনের জীবনে সেট। তো এখানে আমরা কি কি শিখবো সেটা বলা হচ্ছে সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, তারপরে ভেনচিত্র, কার্তেজীয় গুণজ, আর হচ্ছে সেটের প্রয়োগ। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ, একটা হচ্ছে মৌমাছি আর একটা পিঁপড়ে। তো দেখো, মৌমাছিটাই বৃত্ত দিয়ে দেখানো হলো, আর পিঁপড়েটাই বৃত্ত। আর দুইটা বৃত্তের এই জায়গাটা হচ্ছে কমন সাইড, অর্থাৎ দুইজনেরই যে বৈশিষ্ট্যগুলো কমন আছে, একই রকম, সেগুলো এইখানে লেখা আছে। আর এর যে বৈশিষ্ট্য আছে, এখানে উঠতে পারে, হ্যাঁ, পিঁপড়ে কিন্তু উঠতে পারে না, হেঁটে চলাফেরা করে। তারপরে মধু আহরণ করে, আর এরা হলো শিকারী প্রাণী, ছোট ছোট পোকামাকড় খায়। তারপরে খোলা স্থানে বাসা বাঁধে, আর এরা হলো গর্তে বাসা বাঁধে। আর দুইটার মধ্যে হচ্ছে কমন বৈশিষ্ট্যগুলো এখানে আছে, যে 6টা পা আছে, তারপরে দলে বসবাস করে, আর রানী দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, এই মৌমাছিরও রানী আছে, হ্যাঁ, সে হলো কন্ট্রোল করে। পিঁপড়েরও রানী আছে, সে হলো তাদেরকে কন্ট্রোল করে। তো এখানে আমরা আরেকটা জিনিস ছবি দেখতে পাচ্ছি, দলগত ক্রিয়া, একক ক্রিয়া, আর সাংস্কৃতিক প্রতিযোগিতা। এগুলো আমরা অঙ্কে আসলে পাবো পরবর্তীতে, এটাকে ভেনচিত্র বলা হয়। তো এই ভেনচিত্র হচ্ছে যে পুরো বিষয়টা একটা আয়তের মধ্যে উপস্থাপন করা হয়, আর তার উপসেটগুলো, সাবসেটগুলো হচ্ছে এরকম বৃত্ত দিয়ে দেখানো হয়। আর কিছু কমন জায়গা থাকে, যে কমন জায়গাগুলোতে উভয়ের বৈশিষ্ট্যগুলো যেগুলো মেলে সেগুলো এখানে থাকে, যেটা এখানে ছিল। তো যাই হোক, এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব, 2 পৃষ্ঠা। তো এখানে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিল, তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। তো অষ্টম শ্রেণীর বইয়ের সেট, হ্যাঁ, এই সেটটাকে আসলে বড় হাতের অক্ষরে ধরে নিতে হয়। আমরা যদি সেটাকে ABC এইভাবে ধরে নিই, মনে করি অষ্টম শ্রেণীর বইয়ের সেট, যে কোনো একটা বড় হাতের অক্ষর দিয়ে এইভাবে ধরলাম। তারপরে আমরা এখানে সহজেই লিখতে পারবো A সমান, তো সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো এইখানে তোমরা জাস্ট অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে সেই সাবজেক্টগুলোর জাস্ট নাম লিখবে। আমরা জাস্ট একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যে বাংলা এইভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তারপরে ইংরেজি, হ্যাঁ, ইংরেজি, তারপর হচ্ছে যে গণিত, তারপর বিজ্ঞান, এরকম যে কটা বই আছে জাস্ট কমা দিয়ে লিখে শেষে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমরা কিন্তু সবগুলো বই লিখিনি, তোমরা জাস্ট এটা লিখে নিবে, এটা সবাই পারবে। তো এরপরে আছে একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে, তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। তো এখানেও আমরা যদি ধরি যে রং পেন্সিলের সেটটাকে আমরা A বা B এইভাবে যদি ধরে নেই, তাহলে এখানে আমরা B সমান সমান দিয়ে সেই কালারগুলো নাম লিখতে পারি, যে লাল, নীল, তারপরে বেগুনি, তারপরে হলুদ,
হলুদ, কমলা। তো এখান থেকে আমরা জাস্ট শিখছি যে সেটকে আসলে কিভাবে লিখতে হয়, হ্যাঁ, সেটের উপাদানগুলোকে কিভাবে লিখতে হয়। পুরো সেটটা একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়, আর পুরো সেটটার নাম একটা অক্ষর দিয়ে ধরলে ভালো হয়। আর ভিতরে উপাদানগুলো একাধিক উপাদান থাকলে এইভাবে কমা ইউজ করে লিখতে হয়। তো এরপর আমরা দেখছি তোমরা অনেকে নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটা ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লিখো। তো ক্রিকেটে সাধারণত যে জিনিসগুলো লাগে এখানে আসলে ছবিতে হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। গার্ড আছে, তারপরে তোমার ব্যাট আছে, হ্যাঁ, তারপরে বল আছে, তারপরে গ্লোভস হাতে যেটা পরা হয় সেটা আছে, হ্যাঁ, তারপরে প্যাড যেটা পরা হয় পায়ে, হ্যাঁ। এটাকে আমরা যদি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এটাকে আমরা যদি সি বা কিছু একটা অক্ষর দিয়ে ধরি, তাহলে এই সি সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে ব্যাট, তারপরে ক্রিকেটের যে বল থাকে, তারপরে এখানে গ্লোভস বলতে পারো, হাতে যে পরে গ্লোভস, তারপরে প্যাড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে এগুলো লিখে জাস্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদির সবকিছুরই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটা সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটা সেট হতে পারে, যেহেতু ওখানে দুইটা কালার আছে, সবুজ আর লাল। তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটা সেট হতে পারে। তো এ তো গেল বাস্তব বস্তু। বিমূর্ত বস্তুরও সেট হয়, যেটা কাল্পনিক জিনিস কিছুটা। যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের একটা নামের সেট। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এখানে। তো এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে আসছি। আমরা 3 নম্বর পৃষ্ঠায় আসলাম। এখানে বলা হচ্ছে জেনে রাখো সেট তত্ত্বের জনক হলো ফাদার অফ সেট, অর্থাৎ ইনি সেটের মেইন আবিষ্কারক, এনাকে বলা হচ্ছে। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, হ্যাঁ, তো হচ্ছে তার জন্ম জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেটকিল্ড হচ্ছে যে চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ। সসীম মানে হচ্ছে যার সীমা আছে, আর অসীম মানে যার কোনো সীমা নেই। তো এটার একটা সংগ্রহকেই সেট বলা হচ্ছে, যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। তাহলে আমরা বলতে পারি এটা হলো সেটকে সংজ্ঞায়িত করা হলো যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। তো এবার আসো গণিতে সেটের প্রয়োজনীয়তা কি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতে সেটের আসলে কি প্রয়োজন। তো নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ 1, মিতুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটা স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। হ্যাঁ, তো যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60%-এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তো 100-র মধ্যে আসলে 60 পেলেই, যেহেতু মোট নম্বরটা 100, 40 পেলে 40% হবে, 50 পেলে 50% হবে, 60 হলে 60% হবে। তো এখান থেকে আমাদের এটাই চয়েস করতে হবে যে দেখো সাগর পেয়েছে 58, কামাল পেল 72, মিতু 79, সেলিম 33, দীপ্তি পেল 45, অভিজিৎ 63, জেবা 90, রওশন পেল 35, কলি 77, ত্রিবিজয় 74, চৈতি 81, নাহার 78, মারুফ 50, এন্ড্রু 76, আকাশ 59, তাসনিম পেল 80। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60%-এর অধিক নম্বর সমূহকে এ এবং 60% বা এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যায়। তো আমরা এইখান থেকে জিনিসগুলো শিখবো আসলে যে সেটের প্রয়োজনীয়তা আসলে কি। তো সেক্ষেত্রে দেখো 60%-এর অধিক নম্বর সমূহকে এ এবং 60% বা এর কম, তাহলে 60ও যেটা আছে সেটাও কিন্তু বি সেটে চলে যাবে। আর এ সেটে তাহলে কি কি হবে? এ সেটে হচ্ছে যে 60%-এর বেশি নম্বরগুলো
এখান থেকে আমাদের শনাক্ত করতে হবে, যেটা আমরা এ সেটের মধ্যে রাখবো। তাহলে 60-এর বেশি আমরা সিরিয়াল করে লিখলে জিনিসটা আমাদের বুঝতেও সুবিধা হবে, বা আমরা প্রথমে হয়তো এলোমেলো করে নিতে পারি। হ্যাঁ, সেটের বলা হয় যে আসলে কোনো ক্রম নেই, হ্যাঁ, মানে সিরিয়াল নেই, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবে লেখা যাবে। তো 60-এর উপরে আমরা প্রথমে দেখো 72 নেব, তারপর নেব 79, তারপর নেব 63, তারপর আমরা 60-এর, এখানে বলা হয়েছিল 60-এর অধিক নম্বরগুলো আমরা আগে নিচ্ছি। 63-এর পরে 90টা নেব, আমরা পরে সাজিয়ে নিতে পারি। তারপর 77, 74, 81, 78, 76 আর 80, এগুলো হলো 60-এর উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এগুলো আমরা এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত করব। তো প্রথমে আমরা এলোমেলো করে লিখছি, সমস্যা না। 72, তারপর হচ্ছে 79, তারপর 63, তারপর আসছে 90, তারপর 77, তারপর 74, তারপর 81, তারপর নিলাম 78, তারপর 76 আর হলো 80। তো এখানে আমরা গুণে দেখব 10টা আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। আর বাকি যেগুলো থাকলো, যেগুলো হচ্ছে এখানে যেটা বলে দেওয়া ছিল যে 60% বা এর কম, অর্থাৎ 60 বা 60-এর কম, এরা হলো বি সেটের সদস্য ধরবো। তো প্রথমে আমরা দেখো এইটা যদি নেই 58, তারপর আমরা 33, তারপর নিলাম 45, এরপর 35, তো এরপরে হচ্ছে এখানে 50 ছিল, এগুলো হচ্ছে 60 বা 60-এর নিচে। 50 আর হচ্ছে 59। তো এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে 10টা, এখানে 6টা, মোট 16টা উপরে কিন্তু বলা ছিল যে এই যে 16 জন। তো এই পৃষ্ঠা থেকে আমরা এখন বের হয়ে আসি, আমরা 4 পৃষ্ঠায় চলে যাচ্ছি। কি বলা হচ্ছে আমরা সেগুলো এখন বোঝার চেষ্টা করব। আমরা কিন্তু সেটের প্রয়োজনীয়তাগুলো পড়ছি। তো এই যে এটাই করা হলো যে এ সেটের উপাদান যেটা আমরা বের করলাম, আর বি সেটের উপাদান হচ্ছে এই কয়টা। তো এ থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পারছি যে 60%-এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। তো টোটাল যদি 16 জন থাকে, এই 16 জনের মধ্যে যেহেতু আমরা 10টা পেলাম 60%-এর ঊর্ধ্বে, তাহলে 16-র মধ্যে অর্ধেক হচ্ছে 8, যেহেতু 10টা হয়েছে তার মানে অর্ধেকেরও বেশি হয়েছে, এটা আমরা এক নজরে বুঝতে পারলাম। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নম্বর পেয়েছে। তাহলে অংশগ্রহণ করেছিল আমাদের হচ্ছে 16 জন, হ্যাঁ, আর 16 জনের মধ্যে হচ্ছে যে এখানে দেখো 6 জন, 16 জনের মধ্যে কত 6 জন, 16 জনের মধ্যে 6 জন হচ্ছে যে কত 60%-এর নিচে নম্বর পেয়েছে। তো এটা 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এটাকে আমরা যদি 16কে যদি দেখো 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 পাঁচা, সরি 1/3, 3 পাঁচা 15, মানে কাছাকাছি। এটা 5 জন হচ্ছে 5 পয়েন্ট সামথিং, যেহেতু তো এটাকে 6 জন ধরা যায়। তার মানে 16 জনের মধ্যে যদি 6 জন এরকম হয় যে 60%-এর কম পেয়েছে, এটাকে আমরা 1/3, 3 ভাগের 1 ভাগ বলতে পারি। তো আরো কি পাই যে 60%-এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। এখানে দেখো সবচেয়ে লোয়েস্ট আছে হলো 33, হ্যাঁ, আর সবচেয়ে এখানে হাইয়েস্ট আছে 59। আবার আমরা এটাও বুঝতে পারি এখান থেকে যে যে 60-এর উপরে, 60%-এর উপরে যারা পেয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে সর্বনিম্ন ছিল 63, আর সবচেয়ে বেশি নম্বর ছিল 90। তো এই জিনিসগুলো এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা ফাঁকা ঘরে লিখো। তো এখান থেকে কিন্তু আরো অনেক কিছুই বোঝা যায় যে আমরা হচ্ছে যে একটা জিনিস এখান থেকে বুঝতে পারি যে 60% এর
উপরে যারা পেয়েছে তাদের নম্বর কত থেকে কতর মধ্যে আছে, অর্থাৎ এরকম একটা পয়েন্ট আমরা চাচ্ছি। তাহলে 63 থেকে 90 এর মধ্যে আছে। তারপরে আমরা আরো কি বুঝতে পারি, এখানে যেহেতু বলা হয়েছিল যে 60% বা 60%-এর বেশি পেলে তারা অলিম্পিয়াডে চান্স পাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কত পার্সেন্ট চান্স পাবে। এখানে 16 জনের মধ্যে দেখো 10 জন চান্স পেয়েছিল, তো 16 জনে সুযোগ পেল 10 জন। তো এটা যদি আমরা শতকরায় করি তাহলে একজনে সুযোগ পেল 10/16, আর 100 জনে সুযোগ পেল 10 গুণন 100/16। তো এটা কাটাকাটি করলে আমরা একটা শতকরা ফিগার পাবো। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে 5, আর 2 দিয়ে ভাগ দিলে এটা 8। তো এটা আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে উপরে গুণ করে হচ্ছে 125/2। তো এটা ভাগ করে আমরা যদি দশমিকে বা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 6 দুগুণে 12, 5, এটা 2 দুগুণে 4.05, 5 দুগুণে 10। তো 62.5% হচ্ছে যে অলিম্পিয়াডে সুযোগ পেল। আর সুযোগ পেল না কত, এটা 100 থেকে আমরা যদি মাইনাস করি, এটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। এরকম বিভিন্ন কিছু আমরা এখান থেকে খুঁজে পাবো। সুযোগ পেল না 100 মাইনাস 62.5%। তো এটা বিয়োগ করলে 100-র পরে দশমিক দিয়ে দুটো শূন্য নিতে হবে, তারপর 62.50 শূন্য 5 হাতের এখানে আসলো 3 7, তো 37.50, 37 শুধু 5 লিখলেও হবে। এই 37.5% শিক্ষার্থী কিন্তু সুযোগ পেল না, যেহেতু তারা 60%-এর নিচে নম্বর পেয়েছিল। তো এই বিষয়গুলো এখান থেকে আসলে ফুটে ওঠে। আরো তোমরা যদি ব্রেন খাটাও তাহলে এখান থেকে অনেক কিছু আরো বের করতে পারো, তোমরা এটা চেষ্টা করে দেখবে। লক্ষ্য করো, উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটা শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুটি সেট তৈরি করলাম। এখন বলো তো, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেমন আমরা নিচের সিদ্ধান্তটা নিতে পারি, যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে, অর্থাৎ যারা 60% বা তার কম পেয়েছে, তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তারপরে এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি। এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব। তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরো জানার চেষ্টা করি। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে আমরা এই অংশটা আলোচনা করব, সেটের প্রকাশ। আজকে পর্যন্তই, ধন্যবাদ।